হ্যাঁ, তো কলকাতায় বসে প্রবলেমটা যেটা হচ্ছে, যখন কথাবার্তা ইমেজ দেখানো যায় না, সেটা তো ওইরকম ভাবে তো হয় না। আমাদের একটা একটা জায়গায় বসলাম ইনফর্মালি, সেখানে ইমেজ দেখানোটা মুশকিল। এখানে আবার সবাই দূরে দূরে, কিন্তু ইমেজ দেখানোর সুবিধা আছে। যদিও যে ইমেজ দেখাবো সেগুলো তোমরা হয়তো ফোন থেকে হলে ছোট হবে ইমেজগুলো, মোস্টলি স্টিল ইমেজ, কিন্তু বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আছে 2-1 মিনিটের। সেই ভিডিও ক্লিপটা কার ওখানে কিরকম ভাবে আওয়াজ, যা আমি টেস্ট করে নিয়েছি উৎপলের সঙ্গে, চলছে। মানে ছবিটা একটু থেমে থেমে চলবে, সেটা বোধহয় জুমে হয়, ওটা কিছু করা যাবে না, কিন্তু আওয়াজটা মোটামুটি পাওয়া যাচ্ছে, তোমরা আওয়াজটা পাবে। দেখা যাক কিরম হয় আর কি। ভিডিও ক্লিপ খুব আটকে। তো আমি ওই স্ক্রিন শেয়ার করব বেসিক্যালি, যেটা আমি আজ করব ভাবছি। যে টপিকটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে ডিসলোকেশন। ডিসলোকেশন মানে স্থানান্তর, বা এই যে আজকে সারা পৃথিবীতে সমস্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মানুষ নানান কারণে, স্থানচ্যুতি বা স্থানান্তর, সেইটা নিয়ে ডিসলোকেশন টা এখন পৃথিবীতে আমাদের রাজনীতি এবং অর্থনীতি এবং সবকিছুর ক্ষেত্রে একটা বড় ব্যাপার। তো ডিসলোকেশনের ব্যাপারটা হচ্ছে এই ডিসলোকেশন একটা একটা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ বা জাতি কেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তার অনেকগুলো কারণ থাকে, নানান কারণে যায়। একটা হচ্ছে ইনভলান্টারি ডিসলোকেশন, মানে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে তোমার যে দেশ বা যে যাকে তুমি হোম বলো সেখান থেকে। একটা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং, যে মানুষকে বিক্রি করা হয়, সেইভাবে হয়, যুদ্ধের জন্য হয়, তোমাকে কোনো ধর্ম বা কোনো জাতি হিসেবে তোমাকে অত্যাচার করছে, সেই জন্য তুমি পালিয়ে গেলে অন্য দেশে, সেই কারণে হয়। খাবারে মানে খাদ্যাভাবে হয়, অর্থাভাবে হয়, ইকোনমিক ক্রাইসিস, অর্থনীতির জন্য, আর পরিবেশের জন্য হয়। একটা পরিবেশ এমন হয়ে গেল যে তুমি থাকতে পারছো না সেখানে, জাতি দলে দলে সেখান থেকে, এটা হিস্ট্রিতে অনেক হয়েছে, দলে দলে তুমি সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। তাই এইগুলো মানুষের ইতিহাসে সারা জীবন ঘটেছে, আজকের ব্যাপার না। সব সময় এগুলো কিছু না কিছু সব সময় ঘটে, কিন্তু আজকে ডিসলোকেশন, আজকের প্রেক্ষাপটে কি ডিসলোকেশন বা স্থানচ্যুতির কি মানে তার যে ইম্প্যাক্টটা কি এবং কি ধরনের হয়, এবং সেটাতে আর্টিস্টরা কিভাবে রিয়াক্ট করে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ডিসলোকেশন, সেইটার কয়েকটা দৃষ্টান্ত আমি দেখাবো। ভলান্টারি ডিসলোকেশন হচ্ছে নিজের ইচ্ছেতে যারা অন্য জায়গায়, একটা হচ্ছে নোম্যাডিক, যাযাবররা, তাদের হচ্ছে তাদের জীবনযাত্রাই ওইটা। আউটসোর্সিং বিজনেস অ্যান্ড জবস, মানে তোমার যে তুমি যখন বিজনেস অন্যদিকে দিচ্ছ, সেখান থেকে লোকে আসছে কাজ করতে। হোয়াইট কলার মাইগ্রেশন হচ্ছে বেসিক্যালি যারা খুব উচ্চ শিক্ষিত এবং আমাদের মতো যারা বড় বেটার চাকরি করতে আসে, এসে যারা ওইগুলো ফেস করে না, যে তোমার একটা গরিব মানুষ একটা অন্য দেশে গেলে, একটা পরিযায়ী শ্রমিক অন্য দেশে গেলে যে ধরো ডিসক্রিমিনেশন বা খারাপ ব্যবহার বা অর্থাভাব ফেস, সেগুলো আমরা করি না, আমরা অনেক প্রিভিলেজড হোয়াইট কলার। আর একটা হচ্ছে মুভমেন্ট অফ, এই জায়গাটা আমি এক্সপ্লেন করব। কালচারাল নোম্যাড মানে এই যে মানে সাংস্কৃতিক যাযাবর, আজকাল একটা কথা হয়েছে কন্টেম্পোরারি আর্টে, কালচারাল নোম্যাড, মানে কিছু আর্টিস্ট, তারা কোথায়, তারা একটা দেশে হয়তো জন্মেছে, কিন্তু তারা বিভিন্ন দেশে থাকে, তাদের স্টুডিও রয়েছে 2-3টে দেশে, এবং তারা বিভিন্ন দেশে, তারা কোনো একটা দেশের সঙ্গে মানে একে, মানে একটা আমেরিকান মানে আমেরিকান, বা চাইনিজ মানে চাইনিজ, এরম না, তারা বিভিন্ন দেশের সঙ্গে তাদের যোগ রয়েছে, একে বলে কালচারাল নোম্যাড। এরা নিজেদের বলে কালচারাল নোম্যাড, এটা কিছুই না, এটা একটা মানে ধরা যাক একটা প্রতীকী একটা শব্দ। এটা প্রথম যে আর্টিস্ট দেখাতে চাই তার নাম হলো মোহাম্মদ হাফেজ। মোহাম্মদ হাফেজ হচ্ছে সিরিয়াতে জন্ম, আমি জন্মটা বলবো, আমি বলবো না ও সিরিয়ান, অনেকদিনই 11 বছর বা 12 বছর শুনবে, ও বলবে ভিডিওতে, আমেরিকায় আছে। সিরিয়াতে যে সাংঘাতিক যুদ্ধ, আর একটা জিনিস বলে রাখছি, আমি যে দেখাবো এখানে কিন্তু কেউই পেইন্টিং বা স্কাল্পচার ট্র্যাডিশনালি নয়, সুতরাং তোমরা যদি কেউ সেইটা মনে করে এসে থাকো, তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে। এগুলো সবই অন্যান্য ধরনের কাজ, ওই পেন্টিং বা স্কাল্পচার এই অন্তত এই গ্রুপটাতে নেই, ভবিষ্যতে দেখাতে পারি অন্য প্রসঙ্গে। তা মোহাম্মদ হাফেজ হচ্ছে ট্রেন্ড, হচ্ছে ও
আর্কিটেক্ট হিসেবে, ও আর্টিস্ট হিসেবে ট্রেন না। তো ও এসছে দেশে বেশ কয়েক বছরে। যেটা হয়েছে, ও এখানে ট্রেন্ড হয়েছে, এখানে চাকরি বাকরি করে, কিন্তু ও দেশে যেতে পারে না, সিরিয়াতে যাওয়ার সেই যে ওর যে ভেতরের যে ওই যে বাড়ি আমার হোম, সেই জায়গা থেকে ওই একটা প্যাশন, ও বাড়ি যেতে পারেনি। ও বোধহয় 12-14 বছর, আমি ঠিক মনে নেই, তুমি শুনবে ভিডিও ক্লিপে। তো ও যেটা করে সেটা হচ্ছে, ও খুব ওই আর্কিটেক্ট হিসেবে ও ট্রেন্ড বলে অনেক ছোট ছোট জিনিস দিয়ে আর্কিটেক্টের যে মডেল বানায়, ওটাতে ও খুব দক্ষ। তো ও যেটা করে, এই ধরনের এই সুটকেস গুলো ও ইমিগ্রেন্ট যারা আসে, যারা ওই রকম যুদ্ধের জায়গা থেকে এতে তাড়াতাড়িতে চলে এসছে সব জিনিসপত্র ফেলে, তাদের কাছ থেকে সঙ্গে কথা বলে খালি সুটকেস গুলো জোগাড় করে, তারা সুটকেস গুলো ওকে দেয়, ডোনেট করে। আর ও তার মধ্যে নানান রকম জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট মিনিয়েচার, ও একটা যেন মনে হচ্ছে আমরা সামনের দেয়ালটা উড়ে গেছে সেরকম একটা বাড়ির মধ্যেটা বা বাড়ির বাইরেটা একটা ক্রস সেকশন ও তৈরি করে স্কাল্পচারালি, ছোট ছোট এগুলো ছোট চেয়ার, ছোট, আমি ডিটেল দেখাবো, তৈরি করে। এই যে এটা, যে এটার কিন্তু এই আয়তনটা তো দেখতে পাচ্ছ, এটা সুটকেসের মধ্যে, এটা খুবই ছোট, দেয়ালে ঝোলানো, এবং এই এখানে সেই যুদ্ধের দাগ সমস্ত, গর্ত, ওই দেয়াল ভাঙা, একদম মানে যুদ্ধ বিধ্বস্ত একটা সমাজে কিরকম, মানে এই যে সিরিয়াতে আমরা ছবি দেখেছি, আলেপো বা এতে সব সমস্ত শহর একেবারে ধ্বংসস্তূপ, সেই তারই মধ্যে ছোট ছোট যে এই ধ্বংসের মধ্যেও ছোট্ট করে একটা চেয়ার বসিয়ে দিল, যে একটা ওই একটা ছোট, ওই যে এখানে একটা রাগ, যে মানুষের জীবনের যে ভালো লাগা, জীবনের যে সৌন্দর্য, সেগুলো মানে এটা তো থাকতে পারে না। এটা রিয়েলিস্টিক্যালি একটা বাড়ি যদি এরকম বোমার গুলিতে এরকম হয়, তাহলে এটা এরকম থাকতে পারে না, সেটা ও বসিয়েছে। সেইখানেই হচ্ছে ওর ক্রিয়েটিভ এটা, যে এই যে যুদ্ধ বিধ্বস্ত একটা এর মধ্যেও মানুষের স্বপ্ন, মানুষের জীবন, এগুলো কিন্তু বেঁচে থাকে, সেইটা দেখানোর জন্য। এইটা আরেকটা, এখানে এই যে এগুলো কিন্তু সব ওর হাতে করা, প্লাস্টার, নানান রকম জিনিস দিয়ে ছোট ছোট, এই যে ছোট টেলিফোন ও সেই নানান ভাবে তৈরি করেছেন, মাঝে মাঝে খেলনা এনে বসিয়েছে, এইসব চেয়ার টেয়ার গুলো আমি সবগুলো কিভাবে তৈরি করা জানি না। ওর সে দেখবে ওর স্টুডিওতে ভর্তি, সেই মেকানিকের স্টুডিওর মতো নাট বল্টু এরা সেটা, মানে ভর্তি জিনিস। এই যে একটা বাড়ির সামনেটা এইরকম জাফরি কাটা দরজা, এখানে রাগ, যেন মনে হচ্ছে কেউ বসেছিল এক্ষুনি, একটা ওল্ড স্টাইল টেলিফোন। হ্যাঁ, এই যে এইগুলো, এই সুটকেস গুলো কিন্তু সাইজ কেমন, ওই যে সুটকেস যেরকম হয়, কত বড় আর হবে, তুমি বুঝতে পারছো, সুটকেস যেরকম হয়, এটা তো বিশাল নয়, সুটকেসের মাপে। হ্যাঁ, সুটকেসের মাপে। তো এটাতে তোমার ও কিন্তু সেই জন্য তোমাকে খুব কাছে গিয়ে দেখতে হবে, আর সেই কাছে গেলে তোমাকে দূর থেকে মনে হবে কি রে ভাই, গ্যালারিতে ঢুকলে, কিন্তু কাছে যখন যাচ্ছ তখন ওই মনুষ্যত্বের দিকগুলো ফুটে ওঠে। ছোট্ট করে একটা বাচ্চার একটা সিলুয়েট, এখানে এখানে একটা কেউ একটা কিছু দেয়ালে লাগিয়েছে, ওইগুলো ধরে ধরে ডিটেলগুলো, কিন্তু ডিটেলগুলো সব ধ্বংসস্তূপের মধ্যে, ভাঙার মধ্যে। এইটা একটা দারুণ একটা ওই তোমার ইমোশন তৈরি করে, তুমি এটা পেইন্টিং করে কোনোদিনও বোঝাতে পারবে না ওইভাবে। এই যে জিনিস, এই যে আমি আরেকটু এগোলে আমি টাচ করতে পারি জিনিসটা, আর এই যে পুরো ব্যাপারটা, এই যে তোমার সুটকেসের মধ্যে, মানে এটাকে প্যাক করে দেওয়া যায়, সুটকেসটাকে যদি বন্ধ করো, জিনিসটাকে যখন একটা গ্যালারি থেকে একটা নিয়ে যায়, সুটকেস গুলো নিয়ে যায়, তাহলে ওর প্যাকিং এর এটাও হয়ে একটু একটু প্যাড ফ্যাড দিয়ে দিল ওপরে, এটা তো আটকানো সুটকেসের মধ্যে, সেই জন্য ওর ফাংশনাল ব্যবহারিক জায়গা থেকে এটা খুব সুবিধে। আর এই জিনিসগুলো খুব ভারী না, ওই নানান রকমের জিনিস, স্টাইরোফোম, যেগুলো মনে হচ্ছে তোমার পাথর, ওগুলো হয়তো স্টাইরোফোম দিয়ে করেছে, খুবই হালকা। কিন্তু মানে যেটা ওর কাজের যে পাওয়ারটা, সেটা হচ্ছে তুমি যখন কাছে যাবে, তুমি এই যে মনুষ্যত্ব, মানুষের স্বাভাবিক জীবনের যে যুদ্ধ একটা সমাজকে ধ্বংস করে দিল, স্বাভাবিক জীবনের যে ছোট ছোট টুকরোগুলো থেকে যায়, ফ্র্যাগমেন্ট, সেইটা প্রচন্ড জোরালো আর কি ওর ইয়েতে। এইটা তুমি যদি এখন পেন্টিং করো, একটা প্রিন্ট মেকিং ইয়ে করো, বা একটা ট্র্যাডিশনাল স্কাল্পচার করো, তুমি এতটা ইমোশন তুমি দিতে পারবে না, তোমাকে ওটা অনেক স্ট্যাটিক। এটার মধ্যে একটা ডাইনামিক ব্যাপার আছে, যে নানান ভাবে, নানান সুটকেসে নানান ভাবে তুমি করতে পারছো। এইটা দেখো, মানে এই ছোট এখানে সব ধ্বংসস্তূপ, কিন্তু তার মধ্যেই একটা জায়গায় হয়তো একটা ছোট্ট একটা কিছু ঝুলছে,
সেটাতে একটা অদ্ভুত একটা মানে স্বাভাবিক জীবন যে ছিল, এই যেখানে টিভি রয়েছে, ছোট্ট একটা টিভি, একটা জীবন আছে এরকম। এখানে যেমন ধরো এখানে কেউ চা খাওয়ার জন্য, মানে ওই ধ্বংসস্তূপের মধ্যেও লোকে চা খাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যেও লোকে এই যে ছোট চা, মানে একটা দুটো লোক বসেছিল এখানে, সব অ্যারাবিকে লেখা থাকে ওখানে বাড়িতে, সেগুলো বুঝতে পারলে আমাদের আরো ভালো লাগতো। সেখানে হয়তো একটা ব্যালকনি ভেঙে গেছে, এখানে কোনো রেলিং ফেলিং নেই, কিন্তু তার মধ্যেও তারা স্বাভাবিক জীবনে একটা ফুলের গাছের টব, মানে এটা অসম্ভব পাওয়ারফুল এর এই কাজ। এইখানে আমি একটা ভিডিও ক্লিপ চালাচ্ছি, দেখো কিরকম শোনা যাবে, মানে ইমেজটা কিরকম হয়। The building is completely exposed to the elements, but dangling staircases and clothes evoke the people who lived here. A truck buried by dust, blasted concrete between bombed-out buildings. The three-dimensional art pieces at the Fairfield Museum in Fairfield, Connecticut, depict streetscapes of Syria, where 7 years of war have killed hundreds of thousands and created millions of refugees. Artist Mohammed Hafez calls his exhibit collateral damage. I think it's easy to say that I'm obsessed with destruction, but it's not obsession. Rather, I think the human eye is fascinated by the detail of destruction. There is something that lures us into that complexity of something falling apart. And we're always curious to find out what happened. Mohammed Hafez was born in Damascus, Syria, and grew up in Saudi Arabia. He came to the U.S. 15 years ago as an architecture student with a single entry-only visa. That caused me to get stuck here 8 years. This had caused a lot of homesickness and longing to the beautiful country that I have left. I started using scrap materials and leftover materials from architectural model making, and I started remodeling old Damascus and old Aleppo in miniature form. The way they were before the war. Hafez's new art project sheds light on the war's aftermath for refugees. He recreated the houses and the places refugees were forced to leave behind in vintage suitcases. When the word got out that I was doing this project, a lot of people came to me with their parents' and grandparents' suitcases. And I'm talking about Jewish communities, Irish communities, German communities, Indian communities that really felt and resonated with the pushback against today's immigrants. And it reminded them of what their ancestors and their grandparents have been through in this country. To viewers, Hafez is redefining the word refugee. I was really impressed listening to him talk about how art can be used to help humanize something that the media just paints everybody with one brush. He's taken all of these different little snippets of people's lives and that he's showcasing them in a way that gives them their humanity back. The meticulously crafted miniatures are intriguing because of their detail. The artist really captures that even in chaos and as bad as things can be, you can find some beauty. And he captures that in the vases and the little flower pots and the hanging laundry and the lights and all the, little chairs. Hafez feels responsible to use his artwork to connect people. I'm not building art to cater to my echo chambers, but I'd like to cater to somebody that might have what I call spicy opinions against refugees, Muslim Americans, immigrants. Art is neutral, Hafez says, making it ideal to bridge divides. For producer June So in New Haven, Connecticut, I'm Carol Pearson, VOA. তো এইটা ব্যাপারটা হচ্ছে, এখানে একটা জিনিস আমি শুধু ওর সঙ্গে একমত নই, আর্ট ইজ নিউট্রাল, সেইটাও মনে করে, আমি মনে করি না আর্ট নিউট্রাল নয়, আর্ট এটা ওর আর্ট ভীষণই পলিটিক্যাল কিন্তু যেখানে তুমি এটা মোটামুটি ওর ভিউটা পাওয়া গেল, এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে রেফিউজি কথাটা আমাদের, মানে দেখো প্রথমত হচ্ছে যারা নিজের
যেখানে তুমি মেজরিটি, যেখানে তোমায় কোনোদিন ভাবতে হয় না কোনো রকম তোমার সামাজিক অবস্থান নিয়ে, সেখানে তুমি যদি থাকো তুমি কোনোদিনই বুঝবে না একটা জায়গায় সংখ্যালঘু হয়ে থাকতে কেমন লাগে। এবং তারপরে যদি তোমার সেই জায়গায় যাওয়াটার পিছনে যুদ্ধ টুদ্ধ এসব কিছু থাকে, যেমন আমার এখানে আসাটা ওর পিছনে ওসব নেই, আমাকে ফিরে গেলেও কেউ মারছে না বা কোনো যুদ্ধও না। কিন্তু যাদের এরকম যুদ্ধের মধ্যে আসতো, ও যেরকম একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা এসেছিল, ও যদি ফিরে যেত সিরিয়ায় তাহলে ওকে আবার ভিসা নিতে হতো, ভিসা দিত না ও, সেজন্য ও 14 বছর বাড়ি যেতে পারেনি। তো এইরকম ভাবে তাদের যে অভিজ্ঞতাটা কি, আমাদের দেশে এই যে আমাদের দেশে উদ্বাস্তু বলে একটা খুব খারাপ কথা আছে, এটা এই যে বাঙাল ঘটির ঝগড়ায় এই যে রেফিউজি কলোনি, এটা একটা নেগেটিভ ব্যাপার আছে এটাতে। আমাদের এই যে আমরা যারা বড় হয়েছে, আমিও তো, আমার বাবা মাও তো সেরকমই, কিন্তু আমি তো নই, আমি তো পশ্চিমবাংলাতে। আমি কোনোদিন এদেশে আসার আগে ভাবিনি যে, তো আমি যেটা বলছিলাম যে যে এই যে আমরা যখন এই উদ্বাস্তু, যে আমরা রেফিউজিটা খুব খারাপ ভাবে বলা হয়, কিন্তু রেফিউজি যারা আমাদের দেশে, আমরা যারা পশ্চিমবাংলায় অন্তত লাস্ট রেফিউজি ছিল ওই যারা 40-এর ওই পার্টিশনের সময় ছিল, এরপরে তো আমরা রেফিউজিদের সঙ্গে মানে ওইরকম ভাবে সামনাসামনি হয়নি, আর হলেও আমরা বুঝতে পারবো না। একটা তুমি যেটাকে বাড়ি মনে করো, তুমি যেটাকে হোম মনে করো, সেটাতে তুমি যেতে পারছো না, চেষ্টা করলেও পারবে না, এবং সেটা যুদ্ধে বিধ্বস্ত হচ্ছে, সেটা যে কিরম লাগে সেইটা কিন্তু মানে উদ্বাস্তু একটা জিনিস না, উদ্বাস্তু নানান রকমের জায়গা থেকে এসে, নানান রকম কারণে এসে উদ্বাস্তু বলা হয়। কিন্তু আমি নিজেকে উদ্বাস্তু বলবো না। উদ্বাস্তু যেখানে যে ভলেন্টারি, যেটা যে ডিসলোকেশন, তাদের আমি উদ্বাস্তু বলবো না ওইভাবে। উদ্বাস্তু কথাটার সঙ্গে ইনভলেন্টারি, যেখানে তোমার নিজের ইচ্ছের বিরুদ্ধে তুমি এসেছো, সেই জায়গাটা জড়িত, কিন্তু সেটা যাদের হয়নি তারা কোনোদিনও বুঝতে পারবে না। তো যাই হোক, এইগুলো হচ্ছে ওর এই ধরনের কাজও করে ও। তার মানে প্রথমে ও শুরু করে যুদ্ধের আগের কিরম ছিল সেইগুলো দিয়ে, কিন্তু তারপরে যখন যুদ্ধ চলতে থাকে গত কয়েক বছরে, ও সেই ধরনের বাড়িগুলোকে এবার গুলির দাগ, বোমা কামানের দাগ, এইগুলো দিয়ে আবার অন্য ওই বাড়িগুলোকে আবার তৈরি করে। সেই জন্য কিছু কিছু কাজে ওরকম গুলো দেখতে পাবে না, ওই ক্ষত বিক্ষত, কিছু কিছু কাজে ভীষণ ভাবে আসে। অলরাইট, তা এটা হলো এগুলো টিভি অ্যান্টেনা, টিভি ডিশ, ছোট ছোট জিনিস এখানে সব এমব্রয়ডারি করাই ঝুলছে। ইদানিং কালেও ফ্রেমেও করছে আর কি, 19 সালেও ফ্রেমেও করছে, শুধু সুটকেসের মধ্যে না। এবার আমি দেখাচ্ছি আরেকজন আর্টিস্ট, তার নাম ড্যান ইয়ানভো। ড্যান ডি দিয়ে শুরু হলো, ওর উচ্চারণটা হবে ইয়ানভো। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে যেটা আপনারা দেখলেন এর পরের পর্বে। আজকের মতো তাহলে টাটা।